হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমরা প্রধানত আলোচনা করব আপার প্রাইমারির আমাদের যে সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এসএসসির 11, 12 এবং 9, 10 এর পরীক্ষা হয়ে গেছে। এবার আমাদের সামনে টার্গেট হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা, যেটা সম্ভবত মার্চ মাসের আগে সংগঠিত হবে। সেই জন্য আমরা আপার প্রাইমারি সিলেবাসটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই চ্যানেলে আমরা সিডিপির বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। সেই জন্য যারা যারা সিডিপির ক্লাসগুলো করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। এখানে প্রধানত আমরা আলোচনামূলক ভাবে ক্লাসগুলো করতে চাইছি। সেখানে যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আমরা প্রোভাইড করছি। সেখান থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন। আর একটা বিষয় এই ভিডিওতেই প্রথমেই বলে দিতে চাইছি, সেটা হচ্ছে প্রধানত আমরা ক্লাস যেগুলো করব সিডিপির, সেখানে কিন্তু আমি একটু তুমি বলেই ক্লাসগুলো প্রোভাইড করব। আপনারা যারা আমার থেকে অনেক বয়সে বড় রয়েছেন, বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা ক্ষমা করবেন। সেখানে আমি একটু তুমি বলেই কমফোর্টেবল ফিল করব নিজে, সেই জন্য আমি তুমি বলেই ক্লাসগুলো করতে চাইছি। সেই জন্য আপনারা একটুখানি মানিয়ে নেবেন। তাহলে আর বেশি কথা বাড়াবো না, আমরা প্রধানত ক্লাসের দিকে চলে যাচ্ছি। আপার প্রাইমারি বলতে প্রধানত ষষ্ঠ থেকে আর অষ্টম শ্রেণী পর্যন্ত এইখানে যারা টিচিং করতে ইচ্ছুক বা শিক্ষকতা করতে ইচ্ছুক তাদের জন্য এই পরীক্ষাটা আপার প্রাইমারি টেট পরীক্ষা। আমরা জানি যে এটা প্রধানত যে সমস্ত আপার প্রাইমারি স্কুল রয়েছে বা হাই স্কুলের সঙ্গে এই ক্লাসগুলো আমাদের রয়েছে, তাহলে সেই জন্য আমরা পরীক্ষাটা দেব। এখানে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সেখানে রয়েছে প্রথমত গ্র্যাজুয়েশন প্লাস বিএড। এখানে কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। গ্র্যাজুয়েশনে আমাদের প্রধানত থাকতে হবে 50% নম্বর থাকতে হবে। যারা সংরক্ষিত প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু 5% ছাড় রয়েছে। বাদ বাকি সবাই 50% থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে, তাই তো? এবার অনেকে রয়েছেন যারা কিন্তু গ্র্যাজুয়েশনে 50% ছিল না অথচ বিএড করেছেন। কিভাবে বিএড করেছেন? এমএ বা এমএসসি নম্বর দিয়ে বিএড করেছেন। তাহলে সেহেতু আপনাদের কিন্তু এমএ বা এমএসসি তে 50% থাকলে তার সঙ্গে বিএড থাকলে তারা কিন্তু এলিজেবল। এখানে আরেকটা রয়েছে ক্রাইটেরিয়া, সেখানে হচ্ছে কি গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, শুধুমাত্র ডিএলএড পাস আর তার সঙ্গে গ্র্যাজুয়েশন পাস করলেই হবে। সেখানে কিন্তু 50% নম্বরের জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। এই ক্রাইটেরিয়া পূরণ করলে কিন্তু তারা অবশ্যই এলিজেবল হয়ে যাবে আপার প্রাইমারি টেটের জন্য। এবারে আমাদের যে গেজেট প্রকাশিত হয়েছিল এই 9, 10, 11, 12 এর পরীক্ষার আগে, সেই গেজেটটা আমরা সরাসরি একটুখানি দেখে নেব। এবং যে গেজেটটা পাবলিশ করেছিল এসএসসি, সেখান থেকে আমরা আপার প্রাইমারির জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে সেটা একটুখানি দেখে নিই। এখানে কি বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন। একটু আমরা দেখে নেব পুরো এসেনশিয়ালস গুলো কি কি আছে। প্রথমে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে ভারতীয় নাগরিক হলেই কিন্তু পরীক্ষায় বসতে পারছে, সেটা যে কোনো রাজ্যের হতে পারে, ভারতীয় নাগরিক হলেই হবে। তারপর বি তে কি বলা হয়েছে, অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। এটা মনে রাখতে হবে। হি অর শি মাস্ট possess the minimum qualification as prescribed by the NCTE for assistant teachers for upper primary level of classes। তাহলে কি করতে হবে, যেদিন আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তার আগেই কিন্তু এর জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে সেটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যেতে হবে, ডিএলএড বা বিএড সেটা কমপ্লিট হয়ে যেতে হবে। যারা মাস্টার্স দিয়ে অ্যাপ্লাই করতে চাইছে মাস্টার্সটাও কমপ্লিট হয়ে যেতে হবে। কিন্তু কিন্তু কেউ শুধু এনরোল করে থাকলো, রেজিস্ট্রেশন হয়ে গেছে বা পরীক্ষা বাকি আছে, পরীক্ষা দেওয়া যাবে না। একদম ক্লিয়ার ভাবে কিন্তু কমপ্লিট হয়ে যেতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। হয়ে গেল। তারা বলছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটিই ফর দ্য পারপোজ। এনসিটির নিয়ম অনুযায়ী যে টেট আয়োজন করা হবে সেই টেটটা পাস করতে হবে। আচ্ছা, এইখানে এবার এই নোটটা একটুখানি আমরা ভালো করে দেখবো। তার আগে আমরা দেখে নিই এজ লিমিটটা কি আছে। মিনিমাম এজ লিমিট আছে 21 ইয়ার্স থেকে, আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 21 থেকে 40 বছর পর্যন্ত। সংরক্ষিতরা অবশ্যই ছাড় পাবে নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখানে বলা হয়েছে a candidate willing to be selected as an assistant teacher for upper primary level of classes in any school having Bengali, মানে কি কি ভাষার স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষার স্কুল রয়েছে, সেগুলো বলা হয়েছে বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু আর উর্দু। এই সমস্ত মাধ্যমে হতে হবে। এই সমস্ত মাধ্যমে তারা চান্স পাওয়ার জন্য বা শিক্ষকতা করার জন্য কি করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে।
বলা হচ্ছে এই সমস্ত ভাষার ক্ষেত্রে তারা অবশ্যই করে কিন্তু সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেল বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কিন্তু পড়ে থাকতে হবে, ওই ভাষায় পড়াশোনা করে থাকতে হবে, পাশ করে থাকতে হবে কোথাও একটা, ঠিক আছে। তারপরে বলা হয়েছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন দ্য রিলেভেন্ট অর কনসার্ন সাবজেক্ট। বলছে যে সাবজেক্টে সে আপার প্রাইমারিতে পরীক্ষা দিতে চাইছে সেই সাবজেক্টটা কিন্তু অন্তত পক্ষে 300 নম্বর গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আসে যে তারা দর্শন, এডুকেশন, নিউট্রিশন এই সমস্ত সাবজেক্টে হয়তো অনার্স করেছে, তারা কি অন্যান্য সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে? অবশ্যই। তার পাশে যদি আপার প্রাইমারি লেভেলের কোনো সাবজেক্ট থেকে থাকে, ইতিহাস, ভূগোল বা যে কোনো আপার প্রাইমারি লেভেলে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলো যদি থেকে থাকে, সেই সাবজেক্টে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ পাশে সে 300 নম্বরে যেহেতু পড়েছিল সেই জন্য পরীক্ষা দিতে পারবে। মনে করো কেউ একজন এডুকেশন পড়েছে, এডুকেশন অনার্স, তার পাশে হিস্ট্রি ছিল, তাহলে কিন্তু এখানে সে হিস্ট্রিতে পরীক্ষা দিতে পারবে। এডুকেশন যেহেতু আপার প্রাইমারি লেভেলের সাবজেক্ট নয়, এডুকেশনে দিতে পারছে না, কিন্তু হিস্ট্রিতে দিতে পারবে। সে সোশ্যাল স্টাডিজ এর মধ্যে পরীক্ষাটা দেবে। তো সেটা নিয়ে আমরা পরে পরে যাচ্ছি। হয়ে গেল বিষয়টা এখানে ক্লিয়ার। এবার আমরা দেখে নেব এখানে টোটাল নম্বর বিভাজনটা বা কিভাবে সিলেকশন প্রসেসটা চলবে আমাদের। সেখানে কি বলেছে, সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ, কোন কোন বেসিসের উপর পরীক্ষা হবে এগুলো আমরা একটুখানি দেখে নেব। বলা হয়েছে মার্কস অবটেন্ড অন একাডেমিক স্কোর, একাডেমিক স্কোরের উপরে এবার কোন কোন বিভাগে কত কত নম্বর পাওয়া যায় আমরা একটুখানি দেখে নিচ্ছি। টেট যেটা আমরা দেব সেই টেটের যে ওয়েটেজ হবে সেটা। আচ্ছা, এবার রিটিন একটা এক্সামিনেশন হবে সাবজেক্টের উপরে 25 নম্বরে, সেটা মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন। আর কি বলা হয়েছে, মার্কস ইন ওরাল ইন্টারভিউ, ওরাল আমাদের যে ইন্টারভিউটা হবে সেখানে একটা নম্বর রয়েছে। আর বলা হয়েছে মার্কস ফর ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন দিতে হচ্ছে আমাদের, সেখানে একটা মার্কস রয়েছে। আর কি রয়েছে, মার্কস ফর প্রিওর টিচিং এক্সপিরিয়েন্স, আমাদের টিচিং এক্সপিরিয়েন্সের উপর যে নম্বরটা রয়েছে সেটা। আর ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি ক্রাইটেরিয়া রয়েছে। এবার কোথা থেকে কোন নম্বরটা কিভাবে আসছে ওইটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। সেখানে কি বলা হয়েছে, আমাদের একাডেমিক স্কোরটা কেমন ভাবে আমাদের হিসেব করা হবে, বলা হয়েছে বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন। কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে, গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ আছে গ্র্যাজুয়েশনের মার্কসের উপরেই কিন্তু একাডেমিক স্কোরটা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 9, 10, 11, 12 কোনো ক্লাসের মার্কস আমাদের লাগছে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস লাগছে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের মার্কসটা লাগছে। বলা হয়েছে 60% উপরে যদি আমাদের গ্র্যাজুয়েশনের নম্বর থেকে থাকে তাহলে তার জন্য একাডেমিক স্কোরে 10 দেওয়া হবে। 50 থেকে 60% মধ্যে হলে কিন্তু আমাদের দেওয়া হবে 8, আর 50-এর নিচে হলে কিন্তু দেওয়া হবে 6 নম্বর। তাহলে যার যার যেমন নম্বর আছে আপনারা নিজেরা হিসেব করে নিতে পারবেন। তারপরে বলা হয়েছে টেটের যে ওয়েটেজ সেটা কত নম্বরে হবে, 40 নম্বরের কিন্তু হবে। টেট পাশের ক্ষেত্রে আমরা সবাই জানি 60% থাকে পাশ করার জন্য, সেটা পেলেই আমরা পাশ করে যাই। এবার ওয়েটেজটা কেমন ভাবে হিসেব হবে, যদি কেউ 150-এর মধ্যে 120 পেয়ে থাকে, 40-এর মধ্যে কত সেটা আমরা হিসেব করে নেবো, তলায় 150 বসাবো, উপরে 120 বসাবো, গুণ করে নেবো। যদি কি 120 জায়গায় 130 পেয়ে থাকে, যে নম্বরটা আপনি পাচ্ছেন সেটা উপরে বসিয়ে 150 দিয়ে ভাগ করে 40 দিয়ে গুণ করলে আমার ওয়েটেজ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের যে রিটিন এক্সামিনেশন হবে, সাবজেক্টের রিটিন এক্সামিনেশন হবে, সেটা 25 নম্বরের কিন্তু হচ্ছে। আচ্ছা, ওরাল ইন্টারভিউ হবে 15 নম্বরের, আর লেকচার ডেমনস্ট্রেশন যেটা আমরা দিচ্ছি সেটা 5 নম্বরের। এইখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফর 4 and 5 ইজ কম্পালসারি। ডেমনস্ট্রেশনে আসার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের রিটিন এক্সামিনেশন পাস করতে হচ্ছে, ওরাল ইন্টারভিউটাও পাস করে আসতে হচ্ছে। 6 নম্বরে পিওর টিচিং এক্সপিরিয়েন্স, এইখানে একটুখানি ভালো করে বুঝে নেওয়ার দরকার রয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর দেওয়া হবে, গেজেটে বলা হয়েছে। তারপরে কি বলছে, আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ক্যালকুলেটেড অন বেসিস অফ 1 মার্ক ফর ইচ ইয়ার, 1 বছরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। তাহলে যাদের 1 বছর এক্সপিরিয়েন্স আছে তার 1 নম্বর পাচ্ছে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে 2 নম্বর, 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 3 নম্বর, 4 বছর এক্সপিরিয়েন্স থাকলে 4 নম্বর, 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে 5 নম্বর, কিন্তু 6 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাও কিন্তু আমরা 5 নম্বর পাবো, তার বেশি কিন্তু পাবো না। 5-এর বেশি আপনার যত বছর এক্সপিরিয়েন্সই থাকুক না কেন আপনি পাবেন কিন্তু 5। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের নম্বর বিভাজনটা কেমন ভাবে বা কি পদ্ধতিতে সিলেকশন প্রসেসটা হবে। এবার আমরা যে সিলেবাস রয়েছে সেটা একটুখানি দেখে নেব। আপার প্রাইমারির ক্ষেত্রে প্রধানত 4টে বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। সেগুলো কি কি, সেগুলো প্রথমেই কিন্তু রয়েছে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সেখান থেকে কিন্তু আমাদের থাকছে 30টা এমসিকিউ প্রশ্ন থাকছে, সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ,
তার জন্য নম্বর থাকছে কিন্তু 30 নম্বর। আচ্ছা, তারপরে যেটা আমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ 1, আমরা ভাষাগুলো ওখানে আলোচনা করেছিলাম। সেই ল্যাঙ্গুয়েজ 1 এর মধ্যে ধরে নিলাম আমাদের এখানে বাংলা ভাষা প্রথমে, বা যার যেটা ভাষা রয়েছে সেইখানে কিন্তু 30 নম্বর থাকছে। তার সঙ্গে যেটা ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে সেখান থেকেও 30 নম্বর থাকছে আমাদের, তাহলে সেটাও 30 নম্বর আমরা নিয়ে নিলাম। এইবার আমাদের 4 নম্বর পোর্শন যেটা রয়েছে সেখানে কিন্তু গণিত এবং বিজ্ঞান, যারা সায়েন্স গ্রুপের জন্য শিক্ষক হতে চাইছেন তাদের জন্য গণিত এবং বিজ্ঞান থাকছে, সেখান থেকে থাকছে 60 নম্বর। যারা আর্টস গ্রুপ থেকে পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ বা সমাজবিদ্যা বলা হয়, সেখান থেকে কিন্তু থাকছে 60 নম্বর। তাহলে টোটাল এখান থেকে 60 নম্বর থাকবে। যারা সায়েন্সের জন্য তাদের জন্য গণিত এবং বিজ্ঞান, যারা আর্টস তাদের জন্য সোশ্যাল স্টাডিজ, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সমস্ত বিষয় কিন্তু থাকছে, 60 নম্বর থাকছে। তাহলে টোটাল নাম্বার অফ স্কোর কত আমাদের? 150 নম্বরের পরীক্ষা দিতে আমাদের হচ্ছে। এখান থেকে ওয়েটেজ হয়ে নম্বরটা কত যাচ্ছে? 40 নম্বর। এই ছিল আমাদের আপার প্রাইমারি সিলেবাস। এখানে কিন্তু আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে 30 নম্বর থাকলেও অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেখান থেকেও কিন্তু পেডাগজির অনেক অনেক প্রশ্ন থাকবে। ওই জন্য আমাদের পেডাগজিটা খুব খুব মন দিয়ে ভালো করে বুঝতে হবে। শিক্ষক হওয়ার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই সবাই জানেন পেডাগজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা টেটের ক্ষেত্রে হোক আর আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে হোক, অর্থাৎ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট যেখানেই হোক না কেন পেডাগজিটাকে আমাদের অত্যন্ত ভালোভাবে জানতে হবে। তাহলে এই ছিল আমাদের আপার প্রাইমারি সিলেবাস। এবার আপনাদের এই টেটটা পাস করার পরে যে যা সাবজেক্টে 25 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে তার জন্য ভালো করে পড়াশোনা শুরু করতে হবে। তাহলে এই সময় আমরা একটু একটু করে পড়াশোনার মধ্যে চলে যাব, খুব ভালো করে চেষ্টা করব বিষয়গুলো বুঝে এখন থেকেই অল্প অল্প করে আমাদের প্রস্তুতিটা শুরু করার। সেই জন্য আমাদের চ্যানেলে আমরা সিডিপির প্রত্যেকটা টপিকের ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব, আপনাদের সঙ্গে আলোচনামূলক ভাবে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন, আর সবাই পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, আর প্রস্তুতিটা একটু একটু করে শুরু করি আমরা সবাই মিলে, ঠিক আছে? থ্যাংক ইউ।